যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটেই হবে জয় পরাজয়ের নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থীরা। আগের 3 দিনে 210টি শুনানিতে 151টি আবেদন মঞ্জুর। বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক দুপুরে। ভারতে খেলার পরিস্থিতি নেই, বললেন ক্রীড়া উপদেষ্টা। ঘুড়ি ফানুসের বর্ণিল শাকটাইন উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। ডিজে আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়। কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা ট্রাম্পের। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণ ভোটাররাও সক্রিয় ঘর, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে। সর্বত্রই চলছে ভোট পূর্ব আলোচনা। সম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হবে এমন প্রত্যাশা তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন ভোটারদের ভাবনার কথা জানাচ্ছেন মেহেরিন আনি। নির্বাচনের প্রথম ভোট এখন জোট অনেক কিছু হয়েছে। চায়ের আড্ডা হলেও তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। নির্বাচনটা এবার করা লেভেলে দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাওয়াদ নতুন ভোটার হয়েছেন, তাই প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে হোক এবারের নির্বাচন। এইবার যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্মের আলোচনার উত্তাপ ছড়াচ্ছে সবখানেই। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস, বাদ যাচ্ছে না ইন্টারনেট দুনিয়াও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ফলই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে এবার রয়েছে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে গণভোট। 2024-এ হওয়া সেই জন আন্দোলনের নেতৃত্বই দিয়েছে এই তরুণীরা, যাদের বেশিরভাগই এবারের নির্বাচনের প্রথম ভোটার। তাই এবারের ভোট নিয়ে আছে আগ্রহ, উচ্ছ্বাস সহ নানা প্রত্যাশা। জুলাই মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারের তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সরকার আসে সরকার যায়, আশ্বাসবাণী ছাড়া নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র মেলাভার। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং নারীদের নানাভাবে হয়রানির চিত্র বাড়ায় এবার তরুণীরাও সজাগভাবে কষছে ভোটের হিসাব। তৃণমূল থেকে কেন্দ্রের ভাজে ভাজে সম অধিকার প্রতিষ্ঠার জোয়ারে গাঁথতে চান ভোট। আগে যেরকম সব কিছু পার্টি বেসিস ছিল, যে পার্টি থেকে দাঁড়াইছে ওই পার্টির উপর আমি লয়াল, এই জন্য ওই পার্টিকে ভোট দিব এরকম। বাট এখন ব্যাপারটা এরকম না। নারীর ইকুয়ালিটিটা যেখানে সঠিকভাবে এনশিওর করা হবে, যারা নারীদেরকে অনেক বেশি সুযোগ করে দিবে কর্মক্ষেত্রে তাদেরকেই আমরা প্রেফারেন্স থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে এবার ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,183 জন, যার মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,56,53,176, যা মোট ভোটারের 43.56%। ফলে এই বিশাল তরুণ অংশের ভোটই নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর জয় বা ভরাডুবি। 6 কোটি তো একটা অল্প সংখ্যা না, সুতরাং তারা যদি যথেষ্ট সংখ্যা উৎসাহী না হন ভোট দিতে, তাহলে তো ভোটের আমরা যে শতাংশ বলছি সেটা কমে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো বার্তা দেবে না। প্লাস তার সাথে গণভোট আছে, সুতরাং সবাই চাইবে যে সংখ্যাটা বাড়ুক, ভোটার উপস্থিতি বাড়ুক। তো সেক্ষেত্রে অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন এবার দল বা প্রতীক নয়, তরুণরা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় এবং কার্যক্রম দেখে। তাই তরুণদের পছন্দকে যারা প্রাধান্য দিবে তারাই সরকার গঠনে এগিয়ে থাকবে। বাংলাদেশ বলে না, সারা পৃথিবী হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের জায়গা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো সেই জায়গা থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে, এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা, বিশেষ করে তরুণরা
ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে যাবে। এছাড়া তরুণদের ভোট পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবারের নির্বাচনী প্রচারণায় অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তরুণদের হাতে বাংলাদেশ সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। আগামীর বাংলাদেশ এবং রাজনীতিতে থাকবে তরুণদের চিন্তার ছাপ। তবে সেটি কতটুকু কার্যকর হবে তা সময়ই রায় দেবে। ঐতিহাসিক দলিল ও বর্তমান প্রেক্ষাপটের যোগসূত্র কিভাবে করবে তরুণরা সেটি এখন দেখবার বিষয়। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের এর মাধ্যমে ভোটাধিকারের সুযোগ থাকলেও প্রচারণা সহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রবাসীরা। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে এটাকে দাবি তুলেছেন। দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হতে দীর্ঘদিন সময় লেগেছে এবং সেই দীর্ঘদিন পরে যে আমরা ভোট দিতে পারছি এটা খুবই খুশির খবর। আমরা কিন্তু খুব ভেরি ইমপ্রেস এই ভোটার আমাদেরকে অ্যাড করার জন্য। তবে প্রচারণার অভাব ও নানাবিধ জটিলতার কারণে অনেক প্রবাসী নিবন্ধন করতে পারেননি। যুক্তরাজ্যে প্রায় 7 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন মাত্র 32,414 জন। তবুও প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্বাধীনতার 54 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পেয়েছি। আমরা চাই আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার যাতে আমাদের এই যে পোস্টাল ভোটের যে সিস্টেমটা যাতে জারি রাখে, চালু রাখে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গেল 18 নভেম্বর। আর 5 জানুয়ারি ছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোট রেজিস্ট্রেশনের শেষ দিন। বিশ্বের 40টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বিসিবি। সমস্যার সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি আইসিসির এই বৈঠকেই ভেন্যু চূড়ান্ত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের বৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতের নিরাপত্তা ইস্যুতে জাতীয় ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসি নিরাপত্তা দলের বৈঠকের পর্যালোচনা। রাতে এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বিসিবি। এদিকে আইসিসি মেইল নিয়ে করা ক্রীড়া উপদেষ্টার মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিস্তারিত প্রতিবেদনে। বিসিবিকে কোনো নোটিশ ছাড়াই নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এরপর থেকেই দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে বেড়েছে স্নায়ুচাপ। সঙ্গত কারণেই আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের নিরাপত্তা উদ্বেগে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি। সোমবার ক্রীড়া উপদেষ্টার মন্তব্যে বিশ্বকাপ ভেন্যু নিয়ে চলমান এই উত্তেজনা আরও বেড়েছে। এদিন বাফুফে ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, নিরাপত্তা নিয়ে আইসিসির মন্তব্যই প্রমাণ করে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের। মুস্তাফিজকে দলে রাখলে এবং সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে মাঠে এলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আইসিসির সিকিউরিটি টিমের পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি আইসিসি নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য সঠিক নয়। আইসিসির সঙ্গে বিসিবির এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলেও দাবি করা হয়।
এমন খবরে ধোঁয়াশা সৃষ্টি হয় দিন শেষে সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসিফ নজরুলের বক্তব্য পরিষ্কার করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনাই তুলে ধরতে চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পাশাপাশি এখনো পর্যন্ত ভেন্যু পরিবর্তন ইস্যুতে কোনো সমাধান আসেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবির ভাষ্য, সমস্যা সমাধানের বিষয়টি পুরোপুরি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হাতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ক্রিকেট নাকি রাজনীতি কার জয় হয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। বিষখালী নদী বিলীন করেছে কত মানুষের বসতভিটা, তার হিসেব নেই বরগুনা 2 আসনের ভোটারদের। হিসেব নেই কত মানুষের জীবিকার সন্ধানও মিলেছে নদীর বুকে। তাই তো এবার এই আসনে নির্বাচনে 8 প্রার্থীর মধ্যে তারা এমন প্রার্থীকেই বেছে নেবেন যার নেতৃত্বে ঘটবে স্বাদ ও সাধ্যের অপূর্ব সম্মিলন। বঙ্গোপসাগর ঘেঁষা পাথরঘাটা, বামনা ও বেতাগী এই 3 উপজেলা নিয়ে গঠিত বরগুনা 2। 3,37,000 ভোটারের প্রত্যাশার কথা জানাতে বরগুনা 2 আসনের খলিশাখালী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন আর কি বলছেন এখানকার ভোটার ও প্রার্থীরা? উজ্জ্বল পৌষের এই উজ্জ্বলতম এক সকালে আমরা কিন্তু অবস্থান করছি খলিশাখালী বাজার এবং চাঁদখালী বাজার, এই 2 বাজারের মধ্যবর্তী অবস্থানে। এবং আমরা শহর, বন্দর, নগর, গ্রামগঞ্জ সবখানে মূলত ঘুরছি কিন্তু একটি উদ্দেশ্য নিয়েই, যে সেইখানকার মানুষজন আসলে নির্বাচনে কি ভাবছেন, তাদের আনন্দ, বেদনা, বিরহ মিলন সংকট নিয়ে তারা কি ভাবছেন। এবং আজ যখন আমরা এই 7 সকালে এই বাজারে অবস্থান করছি, এখানকার মানুষেরও সেই এক বুক স্বপ্ন, এক হাঁটু জলে ডুবে যাওয়ার গল্পও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখানকার মানুষের মূলত মৌলিক যে সমস্যা, তারা বলছেন যেখানে নদী ভাঙনের যে সমস্যাটি প্রকট আকারে তাদের জীবনে প্রভাব ফেলে। এবং এখানে হয়তো বা যে 8 জন প্রার্থী এবার আছেন, সে 8 জন প্রার্থীর ভোটার কে কাকে বেছে নেবেন তার মধ্যে অনেক পার্থক্য থাকলেও এই সকল ভোটারদের যে মৌলিক চাহিদা কিংবা যে অভাব, অভিযোগ, ক্ষোভ, সেগুলোর কিন্তু খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ তারা সমস্যাগুলো তাদের খুবই সাধারণ, সমস্যা অভিযোগগুলো খুব বেশি সাধারণ। এবং তার মধ্যে যেটি বলছিলাম যে নদী ভাঙনের পাশাপাশি যেহেতু একটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি জেলা এবং সে কারণে এখানে মাদকের একটা থাবা কিন্তু এখানে বেশ প্রকট। সেই অভিযোগটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখানকার নাগরিকরা সেই অভিযোগ করছেন যে আসলে এমন প্রার্থী যাতে করে জয়লাভ করেন যার নেতৃত্বে কিংবা যার নেতৃত্ব গুণে এই সকল মাদকের অভয়ারণ্য থেকে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ এখানে বিরাজ করে। এর পাশাপাশি এখানকার মানুষ মনে করেন, বিশ্বাস করেন যে পায়রা সেতুটি হয়েছে পটুয়াখালীতে, সেটি আসলে এখানেই এই পিরোজপুরেই বা এই বরগুনাতে আসলে হওয়া দরকার ছিল। একই সঙ্গে তারা মনে করছেন এখানকার আরও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, যেগুলো হয়তো বা এখানকার যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই সে সকল উন্নয়নগুলো পার্শ্ববর্তী অন্য কোনো জেলায় সেগুলো স্থানান্তর হয়ে গিয়েছিল। কাজেই সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার তাদের প্রত্যাশা 8 জন প্রার্থীর মধ্যে এমন প্রার্থী জিতবেন যাতে করে এ সকল সমস্যার দিকে তারা নজর দেন। এর পাশাপাশি এখানে কৃষি প্রধান যে সকল পণ্যগুলো রয়েছে, সে সকল পণ্যগুলোর হিমাগার না থাকার কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকেন বলেও সেই অভিযোগটা কিন্তু এখানে শোনা যাচ্ছে। কাজেই সামনে যে ভোটারের ইশতেহার আসতে যাচ্ছে, সেই ইশতেহারে এই সকল প্রার্থীরা সেই অভিযোগগুলো, সেই অভাবগুলো তুলে ধরবেন, ফুটিয়ে তুলবেন, এমন প্রত্যাশাও কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এবং শেষ করতে চাই একটি বিষয় নিয়ে, যে আসলে এখানকার যে পলিটেকনিক যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার আবাসিক কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে মূলত শিক্ষার্থীরা আবাসিকভাবে শিক্ষা নিতে পারেন না, যে কারণে তারা মনে করছেন মৌলিক এই শিক্ষাগুলো আসলে তারা গ্রহণ করতে পারছেন না ভালোভাবে। তো উজ্জ্বল, আসলে আমরা দিনভর থেকে অবস্থান করছি, বিকাল 4:30 নাগাদ আমরা আবারও এই বরগুনা শহরেই আমরা নির্বাচনী ভোটারের ইশতেহার নিয়ে আবারও যুক্ত হব। নিশ্চয়ই দর্শকরা আমাদের সঙ্গে সেই অনুষ্ঠানে যুক্ত হবে। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতি ভোটের ইশতেহার থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো, ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশ রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা। আজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। পরিবর্তন হওয়া দরকার। চলতি পথে সহকর্মী নির্জনার সঙ্গে ভোট নিয়ে আলাপ জেবিন ইসলামের। আলাপের কেন্দ্রে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা দিক। ভোট চাইতে এলে কি প্রত্যাশার কথা জানাবেন সেই ভাবনাও ঠিক করছেন। আমরা আসলে সহানুভূতি চাই না, আমরা চাই যে
আমাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের যে নারী অধিকারগুলো সেগুলো বাস্তবায়ন হবে। তবে ভোটে নিজেদের অধিকার নিয়ে যতটা সচেতন জেবিন নির্জনা, তৃণমূলের খেটে খাওয়া নারীদের কাছে ভোট কেবলই এলাকার উন্নয়নে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি, যা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তাদের। তাই তাদের কাছে ভোটের চেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই মুখ্য। তবে আক্ষেপের মাঝেও কেউ কেউ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক হানাহানি বন্ধ, ঘরে বাইরে নিরাপদে চলতে পারা আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য নিরসনের দাবি তুলেছেন। নারীদের জন্য সুষ্ঠু কর্ম ব্যবস্থার সুযোগ করে দিতে হবে, কেননা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তেমন কোনো সুযোগ সুবিধা নাই নারীদের জন্য। নারীরা আরও উন্নত কিছু করতে পারুক, এটা যে নারীদের শিক্ষা ব্যবস্থা সব কিছু আরেকটু উন্নত হোক, এটাই আমার একটা প্রত্যাশা। এদিকে গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার পরও ব্রাহ্মণবাড়িয়ায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, তাই নারীদের কর্মক্ষেত্রেও সীমিত। এজন্য শিল্পায়নের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি উদ্যোক্তাদের। এছাড়া নারী শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিও আছে নতুন সরকারের কাছে। যে দলে আসুক, আমরা ভালো মানুষ চাই, ভালো সমাজ চাই, ভালো দেশ চাই। মেয়েদের ঘর থেকে বাইরে আসি, ঘরে বাইরে কাজ করি, আমরা তো কোনো নিরাপত্তা পাই না। বুট যে সময় হে সময় মনে করেন আমাদের মতন গরিব চাষা বেশি যারা আছে হেরা মনে করেন আয়েসেরা আত ধরে ফা ধরে মা ডাহে বাপ ডাহে বুট শেষ আমরা চিনে না। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সহিংসতা বন্ধ সহ নারীর জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর দাবি নারী সংগঠনগুলোর। এরকম একটা সরকার আসুক, যে সরকার নারী নির্যাতন বন্ধ করবে, নারীর ক্ষমতায়নের জন্য তারা আরও বেশি কাজ করবে, নারীর কর্মসংস্থান বের হবে এবং নারী পুরুষের যে সমতা, এমন অনেক আইন আছে আমাদের দেশে। সংবিধানে নারীর জন্য অনেক কিছু আছে। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে সম্পত্তিতে নারী অধিকার পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 26,08,087 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,66,373 এবং নারী ভোটার 12,41,698 জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। একদিকে পাইপলাইনে গ্যাস নেই, অন্যদিকে বাজারে এলপিজি সংকট। গ্যাস সংকটে রান্নার কাজে চরম দুর্ভোগে কুমিল্লাবাসী। নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা শহর থেকে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন গ্যাস সংকট কবে নাগাদ সমস্যা সমাধান হতে পারে, আর বাজারে এলপিজি যে সংকট রয়েছে সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না কেন, আর দাম নিয়ন্ত্রণে কেন আসছে না, কি বলছেন সংশ্লিষ্টরা? উজ্জ্বল, যদি আমি প্রথম পাইপলাইনের বিষয়টা নিয়ে শুরু করি, কুমিল্লা নগরীর বেশ কিছু এলাকায় যে বাকরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে পাইপলাইনগুলো রয়েছে সেগুলোতে গ্যাস সরবরাহ হচ্ছে না, যার কারণে হচ্ছে কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। জ্বালানি সংকটে আমরা দেখেছি মানুষ পাইপলাইনের গ্যাস না পেয়ে তারা সিলিন্ডার গ্যাসের উপর নির্ভর ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সংকট যে পাইপলাইন এলপিজির যে সংকট সেটি আবার তাদেরকে ভোগাচ্ছে, যার কারণে পাইপলাইন এবং সিলিন্ডার গ্যাস দুটো জ্বালানি সংকটের কারণে মানুষ বাধ্য হয়ে যে পুরাতন যে সিস্টেম রয়েছে আমাদের যে লার্কি দিয়ে রান্নাবান্নার কাজ সারানো সেটি কিন্তু তারা করছেন। তবে তারা বলছেন যে সে লার্কির সংকটও কিন্তু রয়েছে, উচ্চ দামে বিক্রি হচ্ছে লার্কি, যার কারণে হচ্ছে তারা প্রতিদিন তাদের যে রান্নাবান্নার কাজে জ্বালানি যে ব্যবহার হয়ে থাকে সেটা খুবই অপ্রতুল, যার কারণে হচ্ছে তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। আমরা যদি দেখাই, আমি রয়েছি কুমিল্লা নগরীর 17 নং ওয়ার্ডের 2য় মুরাদপুর এলাকায়। এখানে যারা রান্নাবান্নার কাজ করে থাকেন, প্রতিদিন পরিবারের সদস্যদের জন্য রান্নাবান্নার কাজ করে থাকেন, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যে দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না পাইপলাইনে, বিশেষ করে তারা বলছেন যে ভোর 6টা থেকে রাত প্রায় 12টা পর্যন্ত কোনো পাইপলাইনে কোনো গ্যাস থাকে না, মাত্র 2 থেকে 3 ঘন্টা গ্যাস থাকে, যেখানে যে সময়টা তারা ঘুমে থাকেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে সংকটটা দূর করার জন্য তারা
সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন, সেই সিলিন্ডার গ্যাসও কিন্তু এখন বাজারে পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না। চাহিদার তুলনায় সিলিন্ডার না থাকার কারণে উচ্চ দামে কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে। মানে দাম যতটুকু হোক না কেন তারা বাজারে সিলিন্ডার গ্যাসে পাচ্ছে না। আমরা সিলিন্ডার বিভিন্ন যারা আড়তদার রয়েছেন বা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে বা তাদের বিক্রি হয়েছিল আগে বা গ্রাহকদের চাহিদা ছিল সেই পরিমাণে আসলে তারা সরবরাহ পাচ্ছে না, যার কারণে সংকটটা তৈরি হয়েছে এবং তারা উচ্চ মূল্যে দামে বিক্রি করতে হচ্ছে। আমরা পাইপলাইনের গ্যাসের বিষয়ে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে গতকালকে বা আজকেও কথা বলেছি। তারা বলছেন যে অনেক পুরাতন লাইনগুলো যে সকল এলাকাতে রয়েছে সেগুলোতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। শুধু এই সমস্যাটা এই কুমিল্লা নগরী এবং নগরীর আশপাশের এলাকা নয়, একই সঙ্গে চাঁদপুর এবং নোয়াখালী অঞ্চলেও কিন্তু একই সমস্যাটা রয়েছে। তবে তারা বলছেন যে শীতের সময়ে এই সমস্যাটা হয়ে থাকে, তবে আস্তে আস্তে তাপমাত্রার পরিমাণ বাড়লে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়। এ ছিল উজ্জ্বল কুমিল্লা থেকে সবশেষ। মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লার গ্যাস সংকট নিয়ে বিস্তারিত। দিন পেরোলে এই সাকরাইন পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব। ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে এবার মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় অনেকের। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। ধূসর আকাশের বুকে বাহারি রঙের ঘুড়ি, যার সুতোয় বাঁধা আনন্দধারা। দিন পেরোলেই সাকরাইন পুরান ঢাকার শেকড়ের উৎসব। মোগল আমলে নবাবী ছাদে যে ঘুড়ির লড়াই ছিল গর্ব আর কৌশলের প্রতিযোগিতা, তার কতটুকু স্মৃতি ছুঁতে পারছে আজকের প্রজন্ম। সাকরাইন আসলে আমরা ঘুড়ি উড়াই, বন্ধু বান্ধব মিলে ঘুড়ি কাটতে ভালো লাগে। সারাদিন খালি ইচ্ছা মতো ঘুড়ি উড়াবো আর কাটবো। আমরা সব সময় ঘুড়ি কিনতে আসি, অনেকটি ঘুড়ি কিনি। এদিকে 7টার রকম ঘুড়ি আছে। এখন ছোটদের হেল্প করতেছি যে তারা আমরা যেটা করে আসি তারা যদি এটা ধরে রাখে ঐতিহ্যটা করতে পারে। মিলেমিশে পরিবারের সব সদস্যরা ঘুড়ি উড়াই, তাই আমরা আজকে ঘুড়ি কিনতে আসছি। এটাই আমাদের আনন্দ আমাদের জন্য। ইতিহাস বলছে পুরান ঢাকার এই ক্যানভাসে সাকরাইন মানেই আকাশ ছোঁয়ার আনন্দ। পারিবারিক মিলন মেলা আর ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় নতুন এক সুর খুঁজে পায় পুরান ঢাকাবাসী। কিন্তু সময়ের সাথে সাকরাইনের যে ঐতিহ্য তাতে এসেছে পরিবর্তন। ডিজে গান আর আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার পুরো উৎসবকে করছে প্রশ্নবিদ্ধ। আগে যেরকম ঘুড়ির একটা চাহিদা ছিল এখন একটু কমতেছে। জোরে জোরে বলতাম যে ভাগাড়তা ঘুড়ি উৎসব একটা অন্যরকম আমেজ ছিল। এই আমেজটা এখন একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, এটা বাদ্যযন্ত্র, বিভিন্ন ডিজে প্রোগ্রাম এগুলাতে হচ্ছে। শৈশবে সাকরাইন মানে বুঝতো ঘুড়ি উৎসব, আর এখন সাকরাইন মানে বোঝা যায় ডিজে পার্টি, শুধুই ডিজে পার্টি। বুধবার উৎসবের আমেজে মানুষ হয়তো আরও একবার আকাশের দিকে তাকাবে, ঘুড়ির ভিড়ে খুঁজবে নিজের শৈশব আর হারিয়ে যেতে চাইবে মুহূর্তের আনন্দে। তবে সেই আলোয় কতটা উজ্জ্বল হবে উৎসবের শিকড়, সেই প্রশ্ন রয়েই যায়। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। মেহেরপুরে সপ্তাহ জুড়েই চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যার ফলে বাড়ছে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। হাসপাতালেও বেড়েছে রোগীর চাপে। নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন হাসপাতালগুলো চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উজ্জ্বল, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সপ্তাহ জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা কিন্তু চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় 10 দিন পরে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 10 ডিগ্রি পার হয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডার প্রকোপ কিন্তু এখনো পর্যন্ত কমেনি। সকাল থেকে কিন্তু হিমেল হাওয়ায় জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে, যার ফলে কিন্তু
মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আবহাওয়াজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, কাশি, এই সমস্ত রোগী কিন্তু ভর্তি হচ্ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরেছি, সেখানে দেখেছি প্রতিটা ওয়ার্ডেই কিন্তু রোগীর অতিরিক্ত চাপ রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি চাপ রয়েছে শিশু ওয়ার্ডে। সেখানে আমরা 40টা সিটের বিপরীতে কিন্তু 78 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও সব মিলিয়ে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু প্রায় 400-র কাছাকাছি মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী ভর্তি রয়েছে। এছাড়াও আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু সিটের বিপরীতে প্রায় ডাবল রোগীর সংখ্যা, আর অধিকাংশ রোগী কিন্তু আবহাওয়াজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে। আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত শীত এবং ঠান্ডার কারণে আবহাওয়ার যে তারতম্য হচ্ছে, তার ফলে কিন্তু ঠান্ডাজনিত রোগের বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা, এবং বাইরে বের হলে কিন্তু গরম কাপড় পরতে বলছে। এছাড়াও আপনার যারা একেবারেই শিশু বা আপনার 6 মাস থেকে 1 বছরের মতো বয়স, তাদের কিন্তু বাইরে বের করতে বারণ করছে চিকিৎসকরা। এছাড়াও আমি কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত শীতের ফলে কিন্তু তাদের এই ধরনের রোগের চাপ বাড়ছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে আবহাওয়াজনিত রোগীর সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের ৪র্থ দিনের শুনানি নির্বাচন কমিশনে শুরু হয়েছে। এর আগে 3 দিনে 210টি শুনানিতে 151টি আবেদন মঞ্জুর করে কমিশন, বাতিল করা হয় 47টি। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন আজ কোন কোন হেভিওয়েট প্রার্থীর শুনানি হওয়ার কথা রয়েছে, আর এ নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির ৪র্থ দিন আজ আপিল আবেদনের শুনানি চলছে। সকাল 10টা থেকেই শুরু হয়েছে এবং প্রতি ঘন্টায় 10টি আপিল নিষ্পত্তি করা হবে এবং এই আপিল শুনানি কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু প্রার্থীরা আসছেন। একজন প্রার্থীর একাধিক নাগরিকত্ব, ঋণ খেলাপি হওয়া কিংবা স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন তাদের 1% ভোটারদের সাক্ষ্য গ্রহণ তথ্যাদি সম্বলিত যেই বিষয়টি রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আবেদনের ভিত্তিতে এবং শুনানির ভিত্তিতে তারপর কিন্তু সেগুলো মঞ্জুর করা হচ্ছে এবং যেগুলো মনে হচ্ছে মঞ্জুর করার মতো না, সেগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। এবং এই গত 3 দিনে কিন্তু আমরা দেখেছি যে 210টি আপিল শুনানি হয়েছে এবং তার মধ্যে 47টি আপিল কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং 151টি কমিশন মঞ্জুর করেছে। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীরা যেমন আসছে, তেমনি কিন্তু অন্যান্য যে প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন দলীয় যে প্রার্থীরা যারা তাদের প্রার্থী বৈধতা ফিরে পাওয়ার জন্য আবারও আপিল করেছে নির্বাচন কমিশনের কাছে, তারা কিন্তু আসছে এবং এক একজন প্রার্থীর আপিল শুনানি চলছে এবং ভেতর থেকে বের হওয়ার পরই তাদের কাছে যেটি শুনতে পাচ্ছিলাম। তবে নির্বাচন কমিশন কিন্তু এবছর আসলে, বা আমরা গত 3 দিনে যেটি দেখছি, অনেকটাই আসলে প্রার্থীদের যেই কথা সেগুলো শোনার ভিত্তিতে অনেকটাই ছাড় দেওয়ার মানসিকতায় রয়েছে। কারণ 1% ভোটারদের যে সাক্ষ্য গ্রহণের বিষয়টি কিংবা সেই ভোটারদের যে তথ্য সম্বলিত বিষয়টি, সেই জায়গাগুলোতে অনেকটা শিথিলতা আমরা দেখেছি এবং কাউকে কোনো সময় সেই সাক্ষ্য গ্রহণ নেওয়ার জন্য আবারও সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই এখন পর্যন্ত যে প্রার্থীরা এসেছেন, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের মধ্যে অনেকেই এই গত 3 দিনেও এসেছিলেন। আবার কোনো ভুল সংক্রান্ত কাজে আবারও আসতে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কারণ কেউ কোনো হয়তো দলীয় প্রার্থী, তার ভুল আশায় সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে তাকে উল্লেখ করা হয়েছে। এই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত তারা আসছে। উজ্জ্বল, এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। প্রার্থীদের আপিল নিষ্পত্তির খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম। চুয়াডাঙ্গার জীবননগরে পৌর এলাকায় যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাদের হেফাজতে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, অভিযান পরিচালনার সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক
শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা বিএনপির কার্যালয়ের অফিসে নিয়ে যায় যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে ডাবলুর স্বজন এবং দলীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। জিজ্ঞাসাবাদের সময় ডাবলুকে মারধরের অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। তবে যৌথ বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে ডাবলুকে হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানাতে আয়োজিত এই সভায় বেগম জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আজীবন সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাংবাদিক কেন্দ্র ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাব সোমবার সন্ধ্যায় এখানেই জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতি নির্ধারকরা। উদ্দেশ্য, সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করা। সমগ্র বিশ্বব্যাপী শোক এবং সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা তাদের শোক বার্তা পাঠিয়েছেন এবং বিভিন্ন দেশের জনগণের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। বাংলাদেশে স্মরণসভাটির আয়োজন করেন ন্যাশনাল প্রেস ক্লাবের সদস্য ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। She never sought sympathy. She bore injustice with dignity and silence, becoming বক্তারা বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ প্রতিটি বাঁকে আপোষহীন ছিলেন বেগম জিয়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি তিনি। I was America's ambassador to the wonderful people of Bangladesh. And during all of those 6 years, Khaleda Zia was the leader of the opposition. Arthritis and other ailments racked her body, but as others have observed, she never complained. Of all of what she suffered, of all of what she accomplished, her legacy will be a permanent part of Bangladesh and the world. সভায় উঠে আসে বিগত আওয়ামী সরকারের আমলে বেগম জিয়ার ওপর চলা কারা নির্যাতনের চিত্র। আলোচকরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দীর্ঘ সময় তাকে বন্দী রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করার মাধ্যমে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। That's what we support here at the National Press Club. বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের চরম আত্মত্যাগের কথা এ সময় স্মরণ করেন বক্তারা। ওয়াশিংটনের এই আয়োজনটি ছিল প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি আন্তর্জাতিক একটি সম্মাননা। বিখ্যাত এই আঙ্গিনায় বৈশ্বিক কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করে গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা আজও বিশ্বমঞ্চে কতটা উজ্জ্বল। আব্দুল আহাদ, এখন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এদিকে সোমবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। ইরানে আর্থিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের ব্যবধানে পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে। গেল 16 দিনে নানাভাবে চাপ সৃষ্টি করেও বিক্ষুব্ধ জনগণকে শান্ত করতে পারছে না সরকার, বাড়ছে হতাহতের সংখ্যা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 6 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা HRANA বলছে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান। এছাড়া প্রাণ গেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শতাধিক সদস্যের। সহিংস এই পরিস্থিতির বিপরীতে এদিন সর্বোচ্চ নেতা খামেনির সমর্থনে সমাবেশের খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে বিক্ষোভের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও রেষারেষির পর্যায়ে চলে গেছে। তেহরানের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। তবে নয়া শুল্ক কার্যকর হলে কিছুটা বিপাকে পড়বে ইরাক, আরব আমিরাত, তুরস্ক এবং ভারতও। সিবিএস নিউজ জানিয়েছে, ইরান ইস্যুতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বিকল্প হিসেবে ইরানের সামরিক, সাইবার এমনকি মনস্তাত্ত্বিক হামলা সম্পর্কেও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি মন্তব্য করেছেন, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিলেও সামরিক অভিযানের পরিকল্পনা বাদ দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। President Trump is very good at is always keeping all of his options on the table, and airstrikes would be one of the many options that are on the table for the commander-in-chief. Diplomacy is always the first option for the president. যুক্তরাষ্ট্র সংঘাত বেছে নিলে চুপ থাকবে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি ও পার্লামেন্ট স্পিকার এমন হুঁশিয়ারি দেওয়ার পরও আলোচনার পথ খোলা রাখতে চায় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান। এছাড়া এবারের বিক্ষোভে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তিনি। এদিকে শিগগিরই ইন্টারনেট চালুর ঘোষণা দিলেও প্রায় 5 দিন ধরে ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো কয়েকদিন ইন্টারনেট বন্ধ রাখা হতে পারে বলে ধারণা করছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে আবারও সচল হয়েছে ইরানগামী আন্তর্জাতিক ফ্লাইট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। পরবর্তী আয়োজন এখন জনপদে।